হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। আমি যে চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস শুরু করেছিলাম, আজকে তার 3 নাম্বার ক্লাস হচ্ছে। আজকে আমি এই ক্লাসের মধ্যে মৌর্য যুগ সম্বন্ধে আলোচনা করব। এই ক্লাসে মৌর্য যুগের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে। তার আগে দেখো, এই যে মৌর্য বংশ সম্বন্ধে একটু জেনে নিই। এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশ 324 থেকে 185 BC পর্যন্ত রাজত্ব করেছিল। তার রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। আর এই পাটলিপুত্রের যদি প্রতিষ্ঠাতা দেখি আমরা, সেটা উদয়ভদ্র অথবা উদয়ন, উনি হর্ষঙ্ক বংশের রাজা ছিল। আর এই মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ধননন্দকে পরাজিত করে 324 খ্রিস্টাব্দে এই চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন। যেসব গ্রন্থ থেকে মৌর্য যুগের বর্ণনা পাওয়া যায় যদি আমরা দেখি, তাহলে অর্থশাস্ত্র, ইন্ডিকা মেগাস্তিনিসের লেখা অর্থশাস্ত্র, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, যা বলবে তোমরা। এই যে ভারবী সংহিতা, এখানে একটা র হবে, ঠিক আছে, এটা হবে ভারবী সংহিতা। এই ভারবী সংহিতাও কিন্তু এই বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যের লেখা ছিল। মুদ্রা রাক্ষস, এটা হচ্ছে বিশক দত্তের লেখা। তারপরে যদি আমরা দেখি সেই মহাবংশ বা দীপবংশ, এগুলো কি ছিল? এগুলো ছিল বৌদ্ধ গ্রন্থ, ঠিক আছে। এই বৌদ্ধ গ্রন্থ থেকে কিন্তু এই মৌর্য বংশের কিন্তু বর্ণনা পাওয়া যায়। আমরা যদি দেখি মৌর্য বংশের উৎপত্তির যদি কথা আমরা জানতে চাই, পুরাণের মতে মৌর্যরা ছিল কিন্তু শূদ্র সম্প্রদায়। মৌর্যরা ছিল শূদ্র সম্প্রদায়ের। চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম মুরা থেকে কিন্তু এই মৌর্য নাম এসেছে, এটা জানা যায়। মুরা কে ছিল? মুরা ছিল এক নন্দ রাজার দাসী ছিল মুরা। আমরা জানি যে এই নন্দ বংশকে পরাজিত করে, নন্দ বংশের রাজা যে ধননন্দকে পরাজিত করে কিন্তু এই মৌর্য বংশের উৎপত্তি হয়েছিল। মৌর্য বংশের আগে কিন্তু মগধে রাজত্ব করেছিল এই নন্দ বংশ। তো এই নন্দ বংশেরই এক দাসী ছিল এই মুরা। এই মুরা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম। তার নাম অনুসারে এই মৌর্য বংশের নাম হয়। চন্দ্রগুপ্ত মৌর্য, তার সম্বন্ধে যদি আমরা দেখি, তিনি 324 থেকে 297 BC পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। তার উপাধি কি ছিল? মহারাজা ধীরাজ। গ্রিকরা তাকে সান্দ্রোকেট্টাস বা সান্দ্রোকোট্টাস বলতো। সান্দ্রোকোট্টাস এর কথার অর্থ কি ছিল? বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে গ্রিকদের সাথে সৌহার্দ্য স্থাপন। এটা ছিল সান্দ্রোকোট্টাসের সেই কথার মানে। তোমরা যদি দেখো, এখানে কৌটিল্যের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের কোথায় সাক্ষাৎ হয়েছিল? কৌটিল্যের সাথে সাক্ষাৎ হয়েছিল বিন্ধ্যাচলের অরণ্যে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিন্ধ্যাচলের অরণ্যে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। দেখো এখানে প্রথম প্রশ্ন হয়েছে, মৌর্য সাম্রাজ্যের কোন শাসক সাঁচি স্তূপ নির্মাণ করেছিল? তোমরা সকলে জানো যে সাঁচি স্তূপ নির্মাণ করেছিল সম্রাট অশোক, ঠিক আছে। এই সম্বন্ধে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যদি আমরা দিয়ে দিই, তার আগে দেখো এই বৃহদ্রথ কে ছিল? বৃহদ্রথ ছিল কিন্তু এই মৌর্য যুগের শেষ শাসক কে ছিল? এই বৃহদ্রথ। আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? ইনি ছিল এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। ইনি ছিলেন প্রতিষ্ঠাতা সেই মৌর্য সাম্রাজ্য। কত? 324 BC-তে প্রতিষ্ঠা, আগে আমরা দেখিয়েছি। আর এই বিন্দুসার কে ছিল? বিন্দুসার ছিল কিন্তু দ্বিতীয় শাসক ছিল মৌর্য সাম্রাজ্যের, ঠিক আছে। তাহলে সম্রাট অশোক কিন্তু এই স্তূপ নির্মাণ করেছিলেন, সাঁচি স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। দেখো এখানে সঠিক উত্তর কি হচ্ছে? এখানে সম্রাট অশোক এই সাঁচি স্তূপ নির্মাণ করেছিল। সাঁচি স্তূপ মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল। বিশ্বাস করা হয় এই স্তূপের মধ্যে বুদ্ধের ভস্মছাই রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই স্তূপের মধ্যে বুদ্ধের ভস্মছাই রয়েছে। সারনাথ স্তম্ভটি অশোক নির্মাণ করেছিল। যে সারনাথ স্তম্ভ, এটা অশোক নির্মাণ করেছিল। তোমরা যদি সাঁচি স্তূপ সম্বন্ধে একটু জানতে চাও, তাহলে এখানে দেখো যে এই বিখ্যাত স্তূপটি মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচিতে অবস্থিত। বলছে এটি দেশের প্রাচীনতম বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে একটি এবং বৃহত্তম স্তূপ, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে এটি মেরামত করা হয়েছিল এবং উপাদানগুলি যুক্ত করে বৃহৎ আকার নির্মাণ করা হয়েছিল। এটি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে চূড়ান্ত রূপে নির্মিত হয়েছিল। দেখো এখানে বলছে সাঁচি স্তূপ এবং অন্যান্য বৌদ্ধ নিদর্শনগুলিকে সম্মিলিত 1989 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেখানে কবে এগুলো নিযুক্ত করা হয়েছিল? 1989 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 1989 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রূপান্তরিত করা হয়েছিল। তোমরা এখানে দেখতে পাবে যে, তোমরা দেখো এটা হচ্ছে সেই সাঁচি স্তূপ। মনে করা হয় যে এর মধ্যে সেই বুদ্ধের ভস্ম বা ছাই রয়েছে। দেখো 2 নম্বর প্রশ্ন কি হচ্ছে এখানে,
যে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল। মৌর্য সাম্রাজ্যের রাজধানী প্রথমে যখন আমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেখানে বলেছিলাম মৌর্যদের রাজধানী কোথায় ছিল, পাটলিপুত্র ছিল মৌর্যদের রাজধানী। দেখো এখানে বলছে তৃতীয় বৌদ্ধ পরিষদ, এই সেই পাটলিপুত্র যেখানে তৃতীয় বৌদ্ধ পরিষদ হয়েছিল। তোমরা জানো কার সময়, সম্রাট অশোকের সময়তে তৃতীয় বৌদ্ধ পরিষদ এই পাটলিপুত্রতে হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, যে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা বলছে। তারপর অশোক ছিলেন সবচেয়ে বিখ্যাত মৌর্য শাসক, তিনি প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অশোকের মৃত্যুর পর দক্ষিণের রাজকুমারদের আক্রমণ দলত্যাগের কারণে মৌর্য রাজবংশের পতন হয়। যে দক্ষিণের যে রাজকুমারদের আক্রমণ এবং দলত্যাগের কারণে এই মৌর্য রাজবংশের পতন হয়েছিল। আমরা যদি বৈশালীর কথা বলি, বৈশালী হচ্ছে এটা সেই বৈশালী যেটা কালাশোকের সময়, কালাশোক বৈশালীতে সেই দ্বিতীয় বৌদ্ধ পরিষদ হয়েছিল এখানে, ঠিক আছে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে এখানে। 3 নম্বর প্রশ্ন বলছে শেষ মৌর্য শাসক কে ছিলেন। তাহলে সঠিক উত্তর কি বললাম, বৃহদ্রথ হবে। তোমরা যদি এখানে অপশানে দেখো সম্রাট অশোক হচ্ছে এই মৌর্য বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিল এই সম্রাট অশোক। তিনি কিন্তু দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী হিসাবে পরিচিত ছিল। সাঁচি স্তূপ যেটা আমাদের বর্তমানে ভারত সরকারের যেটা প্রতীক, আমাদের দেশের প্রতীক সাঁচি স্তূপ, সেটা কিন্তু এই সম্রাট অশোকই নির্মাণ করেছিল। কোথায় অবস্থিত সেটা, সারনাথে অবস্থিত। যদি আমরা এই বিম্বিসারের কথা বলি, বিম্বিসার কে ছিল, বিম্বিসার ছিল কিন্তু সেই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল। বিম্বিসার ছিল কিন্তু দেখো এই যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু এই বিম্বিসারের উপাধির কথা যদি আমরা বলি, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বলা হতো তাকে, ঠিক আছে। উপাধি কি ছিল, শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। আমরা যদি বলি যে বিম্বিসার কত সিংহাসনে বসেছিল, 545 থেকে কিন্তু 433 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন বা রাজ করেছিলেন, ঠিক আছে। আর এই বিম্বিসারকে কিন্তু আর একটা জিনিস খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, ঠিক আছে। এটা এখানে লিখে দিচ্ছি বুদ্ধের সমসাময়িক ছিলেন কিন্তু ইনি, ঠিক আছে। আর যদি আমরা এই বিন্দুসারের কথা বলি, বিন্দুসার কিন্তু তোমরা জানো এই বিন্দুসার হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। ইনি মৌর্য যুগের দ্বিতীয় শাসক ছিল কিন্তু এই বিন্দুসার। এই বিন্দুসারকে জৈন গ্রন্থে আমরা যদি এখানে দেখি, এই যে জৈন গ্রন্থে বিন্দুসারকে কি বলা হতো, সিংহ সেনা, ঠিক আছে, সিংহ সেনা বলা হতো জৈন গ্রন্থে। আর আমরা যদি দেখি এই বিন্দুসারকে আবার ব্রাহ্মণ গ্রন্থে, এখানে যদি দেখো এই বিন্দুসারকে ব্রাহ্মণ গ্রন্থে কি বলা হতো, বিন্দুসারকে ব্রাহ্মণ গ্রন্থে বলা হতো অমিত্রাঘাত, ঠিক আছে, অমিত্রাঘাত। তাহলে বিন্দুসার ছিল দ্বিতীয় মৌর্য শাসক, জৈন গ্রন্থে তাকে সিংহসেনা বলা হতো এবং ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত বলা হতো। দেখো কিছু ইনফরমেশন এখান থেকে যদি তোমরা দেখো, বৃহদ্রথ তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। তিনি সেই 187 থেকে 180 খ্রিস্টপূর্বাব্দ শাসন করেছিলেন। বৃহদ্রথকে তার নিজের সেনাপতি পুষ্যমিত্র সিংহ তাকে হত্যা করেছিলেন, যিনি পরে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা করেন। বৃহদ্রথকে কে হত্যা করেছিল, পুষ্যমিত্র শুঙ্গ, পরে তিনি শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। এখানে যদি তোমরা দেখো 322 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশের ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে ধননন্দকে পরাজিত করে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতাকে কে করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। আবার মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে ইতিহাসে আমরা যদি দেখি একের পর এক রাজাকে হত্যা করে তার সেনাপতি অথবা তারই কোনো নিজের ভাই অথবা কোনো তার সৈন্য কোনো রকমভাবে তাকে হত্যা করে একের পর এক রাজাকে হত্যা করে অন্য অন্য রাজবংশ প্রতিষ্ঠাতা করে আছে। আমরা যদি ইতিহাসে দেখি এরকমই ধারাবাহিক আমরা ইতিহাস পেয়ে থাকি। আরও যদি আমরা এখানে দেখি সাহিত্যের উৎসগুলি ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এইসব জিনিস থেকে কিন্তু আমরা জানতে পারি। বৌদ্ধ সাহিত্য যদি দেখি, আমরা বৌদ্ধ সাহিত্য পাঠক যদি জাতক দেখি, তাহলে এখানে কি দেখতে পাবো যে মৌর্য যুগের আর্থসামাজিক অবস্থার সাধারণ চিত্র প্রকাশ করে। এই জাতক থেকে, বৌদ্ধ সাহিত্য যে জাতক আছে সেখান থেকে কিন্তু মৌর্য যুগের আর্থসামাজিক অবস্থার চিত্র ফুটে ওঠে। দেখো এখানে প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দিল্লির কুতুব মিনারের নিকট যে লৌহ স্তম্ভ কার দ্বারা নির্মিত? সম্রাট অশোক, আকবর, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর সঠিক উত্তর হবে কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই সম্রাট অশোক সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছি, অনেক তথ্য দিয়েছি। এই আকবর কিন্তু
যখন মোগল যুগ পড়াবো তখন কিন্তু আকবর সম্বন্ধে বলবো। আকবর সম্বন্ধে অনেক কিছু বলার আছে, এখানে দু একটা তথ্য দিয়ে কোনো লাভ হবে না। যদি সমুদ্রগুপ্তের কথা আমরা বলি, এখানে এই সমুদ্রগুপ্ত কে ছিল? ইনি কিন্তু গুপ্ত যুগের সম্রাট ছিল, ঠিক আছে। সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত যুগের রাজা ছিল এই সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সম্বন্ধে যদি কিছু বলি, এখানে অনেক কিছু, এখানে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে কী বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। যদি তার উপাধির কথা বলি তো পরক্রমাঙ্ক অথবা কবিরাজ বলা হয় অথবা বিক্রমাঙ্ক বলা হয়, তোমরা যা লিখবে এখানে, ঠিক আছে। পরক্রমাঙ্ক, কবিরাজ এবং বিক্রমাঙ্ক এগুলো ছিল তার এই সমুদ্রগুপ্তের উপাধি। একে ভারতের নেপোলিয়ানও বলা হয়। যদি দাঁড়াও, দেখো কিছু ইনফরমেশন এখানে। প্রশ্নটা কী ছিল এখানে, যে এই দিল্লির কুতুব মিনারের নিকট লৌহ স্তম্ভ। এই লৌহ স্তম্ভ যদি আমরা দেখি, এটি 16 ইঞ্চি ব্যাসযুক্ত 23 ফুট 8 ইঞ্চি উঁচু কাঠামো, রাজা চন্দ্র বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা নির্মিত। এটি এখন দিল্লির মেহেরাউলি কুতুব কমপ্লেক্সে অবস্থিত। দিল্লির যে মেহেরাউলির কুতুব কমপ্লেক্সে অবস্থিত হয়েছে এই লৌহ স্তম্ভ, ঠিক আছে। মানে এর নির্মাণের ব্যবহৃত হওয়া ধাতুর মানে জং নিরোধী প্রকৃতির জন্য এটি পরিচিত। এখানে জং ধরে না, জং নিরোধী প্রকৃতির জন্য এটি পরিচিত। আমরা যদি এখানে দেখি, ইনফরমেশন দেওয়া আছে, তোমরা পড়ে নেবে এখানে, যিনি সাধারণভাবে মগধ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামে পরিচিত ছিল। এখানে 5 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার নাম দেবনাম পিয়া বা প্রিয়দাসী বা প্রিয়দর্শী ছিল? তোমরা জানো এখানে সকলেই সঠিক উত্তর কি হবে, সম্রাট অশোক হবে সঠিক উত্তর। দেখো আমরা যদি এখানে দেখি, মৌর্য সম্রাট অশোক সেই ব্যক্তি যার নামও ছিল দেবনাম পিয়া বা প্রিয়দাসী। এখানে দেবনাম পিয়া মানে দেবতার প্রিয়, ঠিক আছে। এটি প্রায়শই অশোক দ্বারা প্রিয়দাসী উপাধি এর সাথে ব্যবহার করা হয়, যার অর্থ যিনি অন্যকে দয়া করে। তাহলে দেবনাম পিয়া মানে প্রিয়, মানে দেবতাদের প্রিয়, আর প্রিয়দাসী বলতে যিনি অন্যকে দয়ার সাথে সম্মান করে। এটা হচ্ছে সম্রাট অশোকের আর এক নাম বলা হতো। এখানে অশোক ছিলেন, তোমরা যদি এটা দেখো, মানে অশোক ছিলেন ভারতের মৌর্য রাজবংশের শেষ প্রধান সম্রাট। মানে শেষের দিক থেকে দেখতে গেলে এটাই ছিল প্রধান শাসক ছিল সেই মৌর্য সম্রাট অশোক। তিনি 268 থেকে 232 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তোমরা জানো, তিনি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর থেকে। আরও যদি দেখা যায়, এখানে তিনি কয়েকটি স্তূপ এবং মঠ নির্মাণ করেছিলেন। আর যে কলিঙ্গ যুদ্ধের কথা, আধুনিক উড়িষ্যা, তোমরা এই পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা আধুনিক উড়িষ্যা রাজ্য, যে কলিঙ্গ দেশ যেটাকে আমরা কলিঙ্গ যুদ্ধ খুব বিখ্যাত আমরা জানি, সেই কলিঙ্গ কিন্তু আধুনিক উড়িষ্যা রাজ্যে। এই সময়ে তিনি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আছেন এবং তা গ্রহণ করেন। দেখো এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌর্য আমলে সাহিত্যের উৎসগুলির মধ্যে ইন্ডিকা ছাড়াও কোনটি বিখ্যাত ছিল? মৌর্য যুগে যে সাহিত্যগুলি পাওয়া যায় সেগুলো আমরা জানি যে এই মেগাস্থেনিসের ইন্ডিকা কিন্তু খুব বিখ্যাত। এই ইন্ডিকা ছাড়াও আর কোন গ্রন্থ বলছে যে বিখ্যাত ছিল? বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে প্রস্তর লিপিগুলি, অর্থশাস্ত্র, মুদ্রা আর স্তম্ভের লিপি। আমরা জানি যে মেগাস্থেনিসের ইন্ডিকা ছাড়াও কৌটিল্যের যে অস্ত্রশাস্ত্র ছিল, কৌটিল্যের, আমরা জানি এটা কার লেখা ছিল এই অর্থশাস্ত্র? এখানে আমরা চাণক্য হিসাবে বলা হয় অথবা কৌটিল্য বলা হয়, কৌটিল্য অথবা বিষ্ণুগুপ্ত। তোমরা যে নামে বলবে, এই কৌটিল্য কিন্তু বিখ্যাত ছিল। এটা রাজনীতি বিষয়ক গ্রন্থ ছিল, ঠিক আছে, এটা ছিল রাজনীতি বিষয়ক গ্রন্থ। দেখো এখানে কিছু আরো তথ্য দিয়ে দিই এখানে, যে মৌর্য ইতিহাসে 2 ধরনের উৎস আছে। মৌর্য ইতিহাসে 2 ধরনের উৎস আছে, অর্থাৎ সাহিত্য এবং অন্য আরেকটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক। যে গ্রন্থগুলি আমরা দেখতে পাই তাছাড়া প্রত্নতাত্ত্বিক এই ছিল উৎস ছিল। সাহিত্যের উৎসগুলিতে কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, মেগাস্থেনিসের ইন্ডিকা, বৌদ্ধ সাহিত্য এবং পুরাণ আছে। তাহলে জানো যে এই যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র এবং মেগাস্থেনিসের ইন্ডিকা এবং বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, এই গ্রন্থগুলো কিন্তু খুব বিখ্যাত গ্রন্থ ইতিহাসের, বা এই গ্রন্থগুলো থেকে মৌর্য যুগ সম্বন্ধে জানা যায়। যদি অর্থশাস্ত্র আমরা দেখি তাহলে এটি কৌটিল্য দ্বারা রাজনীতি এবং শাসন বিষয়ক গ্রন্থ ছিল, ঠিক আছে। এটা কৌটিল্য দ্বারা রাজনীতি এবং শাসন বিষয়ক গ্রন্থ ছিল। আর যদি ইন্ডিকা দেখি আমরা, এটা মেগাস্থেনিস, তোমরা দেখো যে এই যে মেগাস্থেনিস দ্বারা রচিত মৌর্য ভারতের একটি বিবরণ। এখানে যে 7টি বর্ণ এবং এই দাসত্বের অনুপস্থিতি চিত্র তুলে ধরেছিল, যে 7টি বর্ণ, সেই সময় ভারতবর্ষের 7টি বর্ণ এবং দাসত্বের অনুপস্থিতি চিত্র তুলে ধরে এই মেগাস্থেনিসের ইন্ডিকা। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্নতে কি বলছে, নিম্নলিখিত কোনটি মৌর্য শিল্পের সর্বাধিক পরিচিত দৃষ্টান্ত ছিল? সর্বাধিক পরিচিত দৃষ্টান্ত তোমরা সকলেই জানো, এটা আগে বলা হয়েছে, সর্বাধিক পরিচিত দৃষ্টান্ত হবে স্তম্ভ। মৌর্য যুগের সর্বাধিক পরিচিত দৃষ্টান্ত হবে স্তম্ভ। আর স্তম্ভ বেশি কে নির্মাণ করেছিল? দেখো এখানে কিছু তথ্য, যে মৌর্য যুগে অশোক দ্বারা প্রতিষ্ঠিত স্তম্ভগুলি সর্বোত্তম দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়। অশোক দ্বারা সেই
মানে অশোক দ্বারা প্রতিষ্ঠিত স্তম্ভগুলি সর্বোত্তম হিসেবে দৃষ্টান্ত বিবেচিত হয়। অশোক তার রাজত্বকালে খ্রিস্টপূর্ব 249 থেকে 332 পর্যন্ত বহু স্তম্ভ বা পিলার প্রতিষ্ঠা করেছিল। স্তম্ভগুলির উপরে বিভিন্ন স্তম্ভের চিত্রকলা চিত্রিত করা হয়েছিল। এই স্তম্ভগুলির মধ্যে একটি হলো সারনাথের সিংহ স্তম্ভ, যেটা সারনাথের সিংহ স্তম্ভ, সেটা খুবই বিখ্যাত, যা ভারত সরকারের প্রতীক, আমাদের ভারত সরকারের যে প্রতীক, ঠিক আছে, সেটা সারনাথের সিংহ স্তম্ভ। ভারতীয় গণপরিষদ কর্তৃক 22 জানুয়ারি 1950 সালে এটি গৃহীত হয়েছিল। 22 জানুয়ারি 1950 সালে এটি গৃহীত হয়েছিল। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর। অশোক ধর্মীয় আধিকারিকদের নিযুক্ত করেছেন যা ব্যাস নামে পরিচিত, ঠিক আছে, সেগুলো কি নামে পরিচিত ছিল? অশোক যে ধর্মীয় আধিকারিকদেরকে নিযুক্ত করেছিলেন সেগুলো কি নামে পরিচিত ছিল? আমরা সকলে সঠিক উত্তর জানি, এটা কি হবে? ধর্ম মহামত্ত নামে পরিচিত হবে। এখানে তোমরা দেখো সঠিক উত্তর ধর্ম মহামত্ত। ঠিক আছে, দিকে কিন্তু তারা ধর্ম বাস্তবায়ন এবং প্রচারের কাজে নিযুক্ত ছিল। পরবর্তীকালে এরা শক্তিশালী হয়ে ওঠে এবং এই দেখো এখানে রাজ্য রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করে। এখানে দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নলিখিত কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? বলো এখানে। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে নন্দ বংশের যে শেষ রাজা ছিল ধননন্দ, তাই ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। দেখো এখানে কিছু ইনফরমেশন। চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। তিনি 25 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন। তিনি নন্দ শাসক ধননন্দকে পরাজিত করে এই 322 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র দখল করেন। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বা কৌটিল্য নামে একজন জ্ঞানী ব্যক্তি দ্বারা সমর্থিত হয়েছিলেন। যে চাণক্য কোথায় তাদের দেখা হয়েছিল? তাদের বিন্ধ্যাঞ্চলের যে জঙ্গলে, সেই অঞ্চলে তার সাথে দেখা হয়। 305 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের নিকাটরকে পরাজিত করে। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস ভারতে এসেছিল এবং তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম ছিল ইন্ডিকা। তার নাম কি ছিল? ইন্ডিকা হবে তার নাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে সমগ্র উত্তর ভারত একত্রিত হয়েছিল। সমগ্র উত্তর ভারত কিন্তু একত্রিত হয়েছিল কার সময়? এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কিন্তু তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সাথে শ্রবণবেলগোলায় যান, ঠিক আছে। এগুলো ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে শেষ প্রশ্ন, এটা হচ্ছে এই ক্লাসের 10 নম্বর প্রশ্ন। তোমরা দেখো যে অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? অশোকের যে শিলালিপিগুলি সেগুলো কোন লিপিতে লেখা হয়েছিল? দেখো দেবনাগরী লিপি, ফরাসি লিপি, প্রাকৃত লিপি, ব্রাহ্মলিপি। খুব কিন্তু এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেক পরীক্ষা কিন্তু এগুলো আসে। সঠিক উত্তর কি হবে? এটা হবে ব্রাহ্মী লিপি হবে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিই। অশোক ছিলেন মৌর্য বংশের 3য় শাসক। প্রথম কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে কে ছিল? দ্বিতীয় নম্বরে বিন্দুসার হবে এটা, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে কি হবে? বিন্দুসার হবে দ্বিতীয় নম্বরে। আর তৃতীয় নম্বরে হচ্ছে সম্রাট অশোক, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে অশোক। তার শাসনকালে মৌর্য রাজনীতি তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল সম্রাট অশোকের সময়। তার শাসনকাল ছিল 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ অবধি ছিল। অশোক তার প্রজাদের সাথে সরাসরি কথা বলা প্রথম দিকের একজন শাসক ছিলেন। তিনি প্রজাদের সাথে সরাসরি কথা বলতেন। এর আগের শাসকরা কিন্তু প্রজাদের সঙ্গে কথা বলতেন না। তিনি এগুলির জন্য শিলালিপির পথ বেছে নিয়েছিলেন। তাই তিনি বিভিন্ন প্রকারের শিলালিপির উত্থান ঘটে। তারপরে তোমরা যদি দেখো এখানে তিনার যে শিলালিপিগুলি ছিল, এখানে যদি তোমরা দেখো 1837 সালে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিলেন। তাহলে কে করেছিলেন? জেমস প্রিন্সেপ করেছিলেন। তারপরে যদি তোমরা দেখো তিনার যে শিলালিপিগুলি, এটি 4 ধরনের লেখা আছে, ঠিক আছে। মুখ্য শিলালিপি, গৌণ শিলালিপি, মুখ্য স্তম্ভলিপি এবং গৌণ স্তম্ভলিপি। কলিঙ্গ শিলালিপি নামে পরিচিত আরও এক ধরনের শিলালিপি কেবলমাত্র কলিঙ্গ অঞ্চল এবং তার দক্ষিণে পাওয়া যায় কলিঙ্গ নামে। অন্যান্য শিলালিপিগুলি সম্পর্কে আরও তথ্য অনেক আছে, একটা ক্লাসের মধ্যে সম্ভব নয়। আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো, দরকার হলে এই মৌর্য সাম্রাজ্যের উপরে আর একটা ক্লাস আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।